অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমেরিকায় যাওয়ার অনুমতি নয়, চোখের চিকিৎসায় আমেরিকায় যাওয়ার অনুমতি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। এসএসকেএম এর চিকিৎসার পরামর্শ বিচারপতি ঠিক কি পরামর্শ দিয়েছেন, কি পর্যবেক্ষণ জানবো বিস্তারিত। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে গত 20 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলতে পারে, তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার চোখ কিরকম রয়েছে এবং এই পরিস্থিতিতে যে চিকিৎসার প্রয়োজন সেটা আমাদের রাজ্যে বা ভারতবর্ষের স্বাস্থ্য মানচিত্রে করা সম্ভব কিনা সেটা বলার উপযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ হলো কোন একটি এক্সপার্ট কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মামলা কলকাতা হাইকোর্টে শুনানি করার আগে এসএসকেএম হাসপাতালের আই ডিপার্টমেন্টের এইচওডির কাছে যাওয়া এবং এই সংক্রান্ত বিষয়ে তার চোখের চিকিৎসার কোন রকম সম্ভাবনা এই রাজ্যে রয়েছে কিনা, এসএসকেএমে রয়েছে কিনা, গভর্নমেন্ট লিডিং কোনো হাসপাতালে তার চোখের চিকিৎসা করা যায় কিনা বা বিদেশে তার কতটা প্রয়োজন রয়েছে, এই বিষয়গুলি সম্বলিত তার রিপোর্ট নিয়ে এসে আদালতে এই আবেদনের শুনানি করানো। এবং বিচারপতি এটাও জানিয়েছেন তিনি একসময় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, সিনিয়র কাউন্সিল ছিলেন, তিনি জানেন চিকিৎসা সংক্রান্ত বিষয়টা তারা নখদর্পণে এবং অন্য এজলাসের চিকিৎসা সংক্রান্ত মামলা এই ধরনের সওয়াল করলেও যদি সুবিধা পেয়েও থাকে তারা, কিন্তু সেটা এই এজলাসে করলে কিছুটা সমস্যাই হবে, সুবিধা খুব একটা হবে না। এবং তারপরে তিনি তার আবেদনের আজকে শুনানি করে কোন রকম নির্দেশ দেওয়া থেকে বিরত থেকেছেন এবং তার যে আবেদনটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনটি অগস্ট মাসের মাসিক বিচার্য তালিকায় জায়গা পাবে এমনটা জানিয়েছেন। তবে ডিজে মন্তব্য মামলার প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ ছিল, শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিয়েছিল, যে শর্তের অন্যতম ছিল হাইকোর্টের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না, বিদেশে যেতে পারবেন না। এই অবস্থায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তিনি, সেই আবেদনে কোনো কর্ণপাত তিনি করেননি। তবে ডিজে মন্তব্য মামলায় তার আগের যে রক্ষা কবচ ছিল শর্ত সাপেক্ষে সেই নির্দেশ বহাল থাকবে। তদন্ত তিনি যদি অসহযোগিতা করেন সেক্ষেত্রে পুলিশ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির গুরুত্ব বোঝাতে পারবে, এটাও আদালতের নির্দেশে এর স্পষ্ট করেছেন বিচারপতি ভট্টাচার্য। বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6 অক্টোবর পর্যন্ত রক্ষা কবচ, অভিষেককে তদন্তে সহযোগিতার নির্দেশ, সহযোগিতা না করলে হাইকোর্টে জানাবে পুলিশ। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি মন্তব্য করেছেন আজ এসএসকেএম হাসপাতালে যান চোখের পরীক্ষা করাতে, সেখান থেকে রিপোর্ট আনুন। আর ঠিক কি মন্তব্য করেছেন তিনি কি জানিয়েছেন, কি অসুবিধা সেখান থেকে রিপোর্ট আসার পরেই আদালত সিদ্ধান্ত নেবে। আমাদের শহরের চোখের হাসপাতাল থেকে কি কোনো পরামর্শ নেওয়া হয়েছিল, প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্য। গত 10 বছর ধরে আমেরিকায় চিকিৎসা করাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যকে। তিনি আরো জানান যে সেখানে নিয়মিত চিকিৎসা চলছে অর্থাৎ আমেরিকাতে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেন তিনি হয়তো 20 বছর ধরে চিকিৎসা করছেন। তিনি এও জানান কিন্তু আদালত বর্তমান পরিস্থিতির ভিত্তিতেই বিষয়টি বিবেচনা করবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানান যদি প্রমাণ হয় যে কলকাতায় এই চিকিৎসা সম্ভব নয় তখন আদালত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। আমি মেডিকেল কাউন্সিলের সিনিয়র কাউন্সিল ছিলাম, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলছেন, ফলে বিষয়টি অন্য বেঞ্চের তুলনায় এখানে বললে সমস্যা হতে পারে। তখন রাজ্যের আইনজীবী তিনি মন্তব্য করলেন যে অনেক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত। রাজ্যের আইনজীবী তিনি মন্তব্য করলেন, তিনি আরো বললেন এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পাল্টা তিনি বললেন বিদেশ যেতে চেয়ে আলাদা আবেদন করা হয়েছে, ওই বিষয়ে শুনানি করা হোক। ঠিক কোর্টরুমে কি কথোপকথন হয়েছে আপনাদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রেখেছি। বিচারপতি সৌগত ভট্টাচার্য তখন তিনি বলছেন অগস্ট মাসে বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে শুনানি হবে। যাবতীয় কথোপকথন আপনাদের সামনে রাখলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সামনে। আর এবার একটু ব্যাখ্যা একটু বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য আমাদের সঙ্গে। অয়ন, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখালাম যে কোর্টরুমে ঠিক কি কথোপকথন হয়েছে, তবে প্রশ্ন যে বিচারপতির মন্তব্যে কি প্রশ্ন উঠতে পারে আগামী দিনে? দেখো, অনেকগুলো প্রশ্নই উঠতে পারে, কারণ সেবাশ্রয় করেছিলেন নন্দীগ্রাম
এবং ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয়ে লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো একজন জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি হিসেবে তিনি লক্ষ লক্ষ মানুষকে সুযোগ দিলেন চিকিৎসার। যদিও সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এখন উঠে আসছে। সেবাশ্রয়ে বেআইনি ছিল কিনা, সেবাশ্রয়ে জিনিসপত্র মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে গিয়েছিল কিসের ভিত্তিতে, এই সব প্রশ্ন উঠে আসছে। কিন্তু এই প্রশ্নও তো আছে, সেবাশ্রয়ে যদি লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে থাকতে পারেন, তাহলে সেবাশ্রয়ে চিকিৎসার জন্য কেন তিনি গেলেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোখের চিকিৎসার জন্য কথায় কথায় বিদেশ যাওয়া, এই বিদেশ না গিয়ে গোটা ভারতে একটা হাসপাতাল ছিল না যেখানে চোখের চিকিৎসা হয়। আমরা তো জানি এলভি প্রসাদ, শঙ্কর নেত্রালয়, এইসবের নাম তো আমরা জানি, এবং এখানেও এ রাজ্যেও। তাহলে কি বেসরকারি যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা সঠিক নয় জেনেও এখানে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছিল তৎকালীন তৃণমূল সরকারের আমলে? সেগুলোতে গেলেন না। এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে বহু মানুষ চোখের চিকিৎসা করতে আসেন, সেখানে কেন গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধি, সাধারণ মানুষের থেকে হ্যাঁ একটু হয়তো ওপরে, কিন্তু সাধারণ মানুষের ভোটেই তিনি নির্বাচিত। সেই সাধারণ মানুষরা লাইন দিয়ে বিভিন্ন জায়গায় চোখের চিকিৎসা করাচ্ছেন। কিন্তু আমেরিকাতেই যেতে হবে কেন? ভারতে আর কোনো চিকিৎসা ব্যবস্থা নেই? বিরাট বড় প্রশ্ন তো। আরো প্রশ্ন উঠছে যে ঢাকঢোল পিটিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র, সেখানে তিনি সেবাশ্রয় করলেন, সেবাশ্রয়ে গিয়ে তিনি দেখালেন না, এসএসকেএমেও দেখালেন না। এসএসকেএমে তো দেখাননি, এই প্রশ্নই তো আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য তুললেন। এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে গিয়ে কেন পরামর্শ নিলেন না? আরো প্রশ্ন উঠছে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, বিখ্যাত, সেখানে হাজার হাজার মানুষ চোখ দেখাতে যান এবং সেখানকার চিকিৎসকরা যথেষ্ট সফল, সেখানে দেখানো যায় না। প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলোই বারবার উঠবে, আগামী দিনে তুঙ্গে হবে বিতর্ক। সৌগত ভট্টাচার্য বিচারপতি, তিনি যে প্রশ্নগুলো রাখলেন তার ভিত্তিতে এই প্রশ্নগুলো আরো উঠবে। আবার বলছি, এই যে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়, হায়দ্রাবাদের যে এলভি প্রসাদ, সেখানে দেখানো যায়নি, কেন যায়নি? এই প্রশ্ন উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য কতবার বিদেশে গিয়েছেন? হ্যাঁ, অবশ্যই দুর্ঘটনায় চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য এই ভারতে এমন কোন চক্ষু চিকিৎসক ছিলেন না যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করবেন। এই প্রশ্নটাও উঠছে। আর প্রশ্ন উঠছে বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, তারা চিকিৎসার জন্য কতবার বিদেশ গেছেন? এই কারণেই তৃণমূলের বিরোধী বিজেপি যারা ক্ষমতায় আছে তারা এখন প্রশ্ন তুলছেন, তার কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বারবার বিদেশ যাওয়ার? বিশেষ করে পালা বদলের পর এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে তুঙ্গে উঠবে বিতর্ক এই প্রশ্নগুলো নিয়ে। একেবারে ধন্যবাদ অয়ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমেরিকায় যাওয়ার অনুমতি নয়, চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে সেই অনুমতিতে না, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিল না হাইকোর্ট। এসএসকেএম এ চিকিৎসার পরামর্শ দেন বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6 অক্টোবর পর্যন্ত রক্ষা কবচ, অভিষেককে তদন্তে সহযোগিতার নির্দেশ। মহামান্য আদালতের সিদ্ধান্তের উপরে তো আমাদের কিছু বলার জায়গা থাকে না, আমরা আদালতকে মেনে চলি। তো মহামান্য আদালত যেহেতু পারমিশন দেয়নি, তো স্বাভাবিকভাবে তিনি যেতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে এত তদন্ত চলছে। বিদেশে গেলে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ে সন্দেহ থাকতে পারে আদালতের বা তদন্তকারী সংস্থাগুলো। কোর্ট তো একদম স্পেসিফিক কথা বলেছেন, পারফেক্ট কথা বলেছেন। ওনার চিকিৎসা বাইরে করে এত বছর তো ফেল হয়ে গেলেন। বিলিতি ডাক্তাররা ওনার যে এত চিকিৎসা করলো, করেও তো রোগ সারাতে পারলো না, তাহলে আর বিলেতে যাওয়ার কি দরকার আছে? পশ্চিমবঙ্গের ডাক্তার দেখবে, রাজ্যের ডাক্তার দেখবে, পিসির সাধের এশিয়ার সর্ববৃহৎ হসপিটাল পিজি হসপিটালের ডাক্তাররা দেখবে, তাহলেই হলো। আবার কি আছে? এগুলো সবাই জানে, নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার, হ্যাঁ পালানোর অথবা মানি শিফট করার, এছাড়া কোনো কারণ নেই। আর সেটা কোর্ট ধরে ফেলেছে, ধরে ফেলেই তার যাত্রা বন্ধ করেছে। একদিকে আমরা দেখলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমেরিকায় চিকিৎসাতে না হাইকোর্টের, ঠিক সেই সময় সংসদে অভিষেকের আসনে সুদীপ
লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসনে বসবেন সুদীপ। প্রথম সারিতে এবার সুদীপ বসবেন এবং দ্বিতীয় সারিতে বসবেন অভিষেক। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে লোকসভার 20 সাংসদ। লোকসভায় সুদীপ কাকলিদের আলাদা ব্লক। আর এই যে নতুন করে আসন বন্টনে এবার যে জায়গা বদল হলো, সেই জায়গা বদলের জেরে লোকসভায় অভিষেকের আসনে বসতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ প্রথম সারিতে বসবেন সুদীপ এবং দ্বিতীয় সারিতে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে একবার জানবো। মৈত্রী, এই যে আসন বন্টন হলো, এই যে আসন বিন্যাস হলো, তা কোথাও না কোথাও জাতীয় রাজনীতিতে মমতা তৃণমূলের অবস্থান যে লঘু হতে চলেছে, তা কতটা ইঙ্গিতপূর্ণ? দেখো, নিশ্চিতভাবেই এই যে অবস্থান বদল বা যে আসন বদল, সেটা কিন্তু কোথাও একটা গিয়ে মমতা তৃণমূলের যে দিল্লির রাজনীতিতে বা বলা যেতে পারে জাতীয় রাজনীতিতে তাদের এখন কি অবস্থা, সেটারই কিন্তু ইঙ্গিতবাহী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে সংসদে একাধিকবার সেই আসনে 354 নম্বর আসনে বসে দলনেতা হিসেবে কখনো অমিত শাহ কিংবা কখনো খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তোপ দাগতে দেখা গিয়েছিল, সেই আসন থেকে তাকে এবার সরিয়ে দেওয়া হলো এবং তার আসনে বসছেন কে নাকি এমন এক ব্যক্তি যাকে দলনেতার পদ থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হয়েছিলেন। ফলে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তি আরো বাড়লো এবং এই যে বার্তাটা দেওয়া হলো, সেই বার্তাটাও কিন্তু যে তাদের দলের সংসদে কতটা গুরুত্ব সেটাও বোঝানোর জন্যও কিন্তু এই বার্তা বলে মনে করা হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ, আরো একবার দর্শকদেরকে জানাবো, সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে আসন নম্বর ছিল 354। নতুন করে আসন বন্টনের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় বসতে চলেছেন সেই আসনে, অর্থাৎ সংসদে অভিষেকের আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায়। ये लोग ट्रेटर्स है, पार्टी को जो सिंबल से वो जीता उसको छोड़ दिया। हाँ, वो बीजेपी का खिलाफ वोट मिला था, अभी बीजेपी के साथ मिल गए, कहना क्या है। গদ্দারদের না মার্জার হয়েছে, তাদের ডিসকোয়ালিফিকেশন পেন্ডিং, তারা আনরেকগনাইজ। কিন্তু এখানে যত কেউ চাটে, যত চাটুকার, তত ওরা বলে দিয়েছে ওরা এনডিএ এর সাথে, ওরা জয় মোদিজি বলছে। তো ওদের তো কদিন বাদে ওদের ট্রেজারি সাইডে দেয়নি কেন? পুরনো লিডার চুল পেকে গেছে, তার ডবল চুল পেকে গেছে, চেঞ্জ হয়ে তাও পেকে গেছে, তিনাকে তো ট্রেজারি বেঞ্চের দিকে বসানো উচিত। অপোজিশন সিম্বলে তারা ইলেক্ট হয়ে কালকে উনি বলছেন উই আর উইথ অপোজিশন। ইউ আর উইথ অপোজিশন, হোয়াট আর ইউ ডুইং সাপোর্টিং দ্য গভর্নমেন্ট? অবভিয়াসলি এটা গভর্নমেন্টের সাথে ডিল করে গেছে, 20 জনই ডিল করে গেছে। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ মদনের। ফেসবুক লাইভে অভিষেককে কড়া আক্রমণ। কয়েকদিন আগেই নব তৃণমূলে যোগ মদন মিত্রর। মমতা তৃণমূল ছেড়ে নব তৃণমূলে মদন মিত্র। শিবির বদলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল, ওকে? অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী নির্দেশ নয়, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া তৃণমূলের অ্যাকাউন্টে 440 কোটি। তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বড় ধাক্কা হাইকোর্টে মমতা তৃণমূলের। একেবারে তাই, শুধুমাত্র 3টি অ্যাকাউন্ট নয়, মামলা যখন শুনানি হয়েছে তখন তৃণমূল কংগ্রেসের তরফে এটা বলা হয়েছিল তাদের মোট 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। যদিও এই 12টি অ্যাকাউন্ট নিয়ে যতটা না উদ্বিগ্ন ছিল তৃণমূল কংগ্রেস, তার থেকে বিশেষ করে বেসরকারি যে ব্যাংক, সেই ব্যাংকের 3টি অ্যাকাউন্ট যা তালা মোটামুটি খুলতে পেরেছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের একটি শর্ত সাপেক্ষে নির্দেশে, যেখানে স্পেশাল অফিসার বসিয়ে দৈনন্দিন যে তৃণমূল কংগ্রেসের খরচ, অর্থাৎ প্রায় 1 কোটি টাকার বেশি যে খরচ, অর্থাৎ 16টা তাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসের মাসিক ভাড়া, কর্মীদের বেতন, সিকিউরিটি এজেন্সির বেতন, ইলেকট্রিক বিল, জলের বিল, এগুলি দেওয়ার জন্য যে শর্ত সাপেক্ষে স্পেশাল অফিসারের মাধ্যমে খরচের অনুমতি দিয়েছিল, সেই নির্দেশের পর ইডি যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল এবং ইডির তরফে কিন্তু 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও এই 3টি অ্যাকাউন্ট খুলতে পেরেছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে, তাই ইডি যখন সেটা ফ্রিজ করে নতুন করে তৃণমূল কংগ্রেস আবেদন করে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে, তার বিস্তারিত শুনানি হয় এবং সেই শুনানি শেষে আজকে বিচারপতি রাও নির্দেশ দিয়েছেন যে তিনি এই মুহূর্তে ইডি যে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সেখানে কোনো রকম পেন চালাচ্ছেন না, কোনো রকম হস্তক্ষেপ করছেন না, কোনো অন্তর্বর্তী তিনি নির্দেশ দিচ্ছেন না। মামলাটি ফের শুনানির জন্য আসবে, অর্থাৎ মেরিটে, অর্থাৎ মামলার যা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য যে যুক্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে বা উল্টো দিকে কেন্দ্রীয় সরকার বা ইডির কাছে বা রাজ্য সরকারের কাছে, পুরোটার মেরিটে যুক্তির চুলচেরা বিশ্লেষণ করি তার চূড়ান্ত রায় তিনি ঘোষণা করবেন, অন্তর্বর্তী কোনো নির্দেশ দিচ্ছেন না। এর অর্থ অ্যাকাউন্টগুলি ইডি যে ফ্রিজ করেছিল, যা ব্যাংকের পরিভাষায় ডেবিট ফ্রিজ বলা হয়ে থাকে, সেই ডেবিট ফ্রিজ হওয়ার অর্থ কোনো রকম লেনদেন সেখানে করতে পারবে না তৃণমূল কংগ্রেস। কাজেই তাদের এই দৈনন্দিন খরচের যে বিষয়টি জড়িয়েছিল সেখানেও একটি বড় ধাক্কা। 21শে জুলাইয়ের আগে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথমত বেসরকারি ব্যাংকের এই 3টি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা, এছাড়াও বাকি অ্যাকাউন্টে আরো অনেক টাকা। সেই টাকা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তুলতে পারবে না, খরচ করতে পারবে না, তা আজকের হাইকোর্টের অর্ডারে স্পষ্ট হয়ে গেল। সেদিক থেকে তৃণমূল কংগ্রেসের জন্য, বিশেষ করে কালীঘাট তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড়সড় ধাক্কা। তবে এরই মধ্যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার বিষয়ে আইনি পরামর্শ তারা নিচ্ছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবে। বেশ। আর এই মুহূর্তে নজর রাখবো সিজেপির সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। দিল্লিতে যন্তর মন্তর চত্বরে তুমুল উত্তেজনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দিল্লির যন্তর মন্তরে সেখানে তুমুল উত্তেজনা, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ, এমনকি টিয়ার গ্যাসের স্টেল পর্যন্ত ফাটাতে হয়, কারণ অনুমতি ছাড়াই মিছিল, আর সেই মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা। সংসদ ভবনের কাছে চলে যায় একাংশ, আর তারপরে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, আর তারপরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। সংসদ ভবন অভিযানে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সিজেপির সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে একবার জানবো। মৈত্রী, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, সামগ্রিকভাবে কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জানপথের ওপরে এবং আমাদের ঠিক সামনেই রয়েছে কর্তব্য পথ, যে কর্তব্য পথ থেকে সরাসরি কিন্তু চলে যাওয়া যায় একেবারে রাষ্ট্রপতি ভবন, এবং রাষ্ট্রপতি ভবনের থেকে ডান দিকেই কিন্তু সেই পার্লামেন্ট, এবং এই রাস্তায় কিন্তু এই মুহূর্তে সাংসদদের যাতায়াতের জন্য মূলত ব্যবহার করা হচ্ছে। বাকি সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে এবং যার ফলে কিছুটা হলেও ছত্রখান হয়ে গিয়েছে সেই সমস্ত সিজেপির প্রোটেস্টাররা। এই মুহূর্তে তুমি তাও দেখতে পাচ্ছ যে জনপথের এই রাস্তাতেও আশেপাশেও কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে প্রোটেস্টাররা এদিকে ওদিকে তারা ছড়িয়ে রয়েছে এবং যে মূল যে ফোর্সটা ছিল সেটা অনেকটাই কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ওই দিকে দেখাতে, এবং সেখানেও কিন্তু আরো অনেক প্রোটেস্টার্স তারা কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং পুলিশ সেখানে উপস্থিত রয়েছে যে কোনোভাবেই উত্তেজনার পরিস্থিতি যাতে তৈরি না হয় এবং আশেপাশে
চারিদিকে যে সমস্ত নিয়ারেস্ট যে সমস্ত মেট্রো স্টেশন রয়েছে সেই সমস্ত বন্ধ করা রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে। এই এলাকার ইন্টারনেট সাসপেন্ড করা রয়েছে। সিজেপির যারা প্রোটেস্টাররা ছিল তারা অনেকটাই এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে সেন্ট্রাল দিল্লির যে অবস্থা কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছিলাম সেই পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে। একেবারে মৈত্রী, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। পরিস্থিতি একেবারে তুলকালাম পরিস্থিতি হয়ে ওঠে। তবে মৈত্রী, একটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করবো যে আজকে তো চলো সংসদ কর্মসূচি ছিল সিজেপির, আর অন্যদিকে আমরা দেখছি বাদল অধিবেশন, তাহলে কতদূর পর্যন্ত তারা পৌঁছতে পেরেছিল আজ? দেখো, একেবারে রাইসিনা রোড পর্যন্ত কিন্তু তারা পৌঁছে আসতে পেরেছিল এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু রাইসিনা রোড থেকে ঢিলছোড়া দূরত্বে। তুমি দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু এই মুহূর্তে সিজেপির বেশ কিছু প্রোটেস্টাররা তারা জড়ো হয়েছে, তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, কিন্তু আলাদা আলাদা ছোট ছোট দল করে তারা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে। মূলত তাদের জমায়েত ছিল যন্তর মন্তরে, যেটা কিন্তু যে সংসদ ভবন রয়েছে তার থেকে দূরত্ব অনুযায়ী খুব একটা বেশি দূরে নয়, কিন্তু সেখান থেকে যে বিভিন্ন আর্টেরিয়াল রোড ছিল সেগুলো পুলিশের তরফ থেকে ব্লক করে রাখা হয়েছিল। কিন্তু সেই ব্লকের যখন তারা ভাঙতে শুরু করেন প্রাথমিকভাবে তাদের উপর লাঠিচার্জ করা হয় এবং তারপর ধীরে ধীরে যত বেলা গড়ায় তত তারা একেবারে রাইসিনা রোড পর্যন্ত তারা পৌঁছে যায় এবং সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি দাঁড়ায়। একদিকে সংসদ ভবনের সমস্ত এন্ট্রি এক্সিট বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র এই যে একটি এন্ট্রি গেট রয়েছে সেই একটি এন্ট্রি গেট ছাড়া বাকি সমস্ত এন্ট্রি গেট বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় এবং যারা বিক্ষোভকারীরা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়। প্রিয়াঙ্কা, একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। চলো সংসদ সিজেপির কর্মসূচি এবং সেই কর্মসূচি ঘিরে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে, কারণ সংসদ ভবন অভিযানে একেবারে হয়, পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হয়। তবে বিক্ষোভকারীরা তারাও অনড়, চলো সংসদ কর্মসূচি নিয়ে। আর তারপরেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় দিল্লিতে যন্তর মন্তর চত্বরে। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের লাঠিচার্জ, অনুমতি ছাড়া মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে একবার জানবো। মৈত্রী, আমরা দেখলাম একেবারে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়। এই ঘটনায় কি কোনো হতাহতের কেউ কি আহত হয়েছেন এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কিন্তু একাধিক পুলিশ কর্মী তারা আহত হয়েছেন। তার কারণ যখন লাঠিচার্জ চলছিল তখন সিজিপির তরফ থেকে যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদের তরফ থেকে কিন্তু পাল্টা তাদের তরফ থেকে ইট বৃষ্টি করা হয় এবং তাতে বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে। কিছু সিজেপির বিক্ষোভকারী তারাও কিন্তু আহত হয়েছেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটাই, কিন্তু সেই সংখ্যাটা এখনো পর্যন্ত কত সেই মূল সংখ্যাটা এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে কিছু সংখ্যক পুলিশ এবং বিক্ষোভকারীরা তারা আহত হয়েছেন। এই যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বেশ, সংসদের আশেপাশে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা, জল কামান সহ কড়া নিরাপত্তায় সংসদ ভবন চত্বরে। সকালে সংসদ ভবন অভিযান এবং সেই অভিযান একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। আমুল হতে চায় হিমুল। একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা হিমুল, আজ তার কোনো চিহ্নই নেই। পালাবদলের বাংলায় রাজ্যে লগ্নি আমুলের তৈরি হচ্ছে প্ল্যান্টও। সব মহিমায় ফিরতে চায় হিমুল। হিমুল একসময় উত্তরবঙ্গের শ্বেত বিপ্লবের কাণ্ডারি, একদা উত্তরবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত নাম। হিমুলের দুধ, দই, পনির ছিল উত্তরবঙ্গের মানুষের ভরসা। সেই হিমুলের নাম এখন লোকের মন থেকেই কার্যত মুছে গেছে। হাওড়ার সাঁকরাইলে যখন পা রাখছে আমুল, তখন উত্তরবঙ্গের দুধ চাষিদের একটাই জোরালো দাবি, আমুল হতে চায় হিমুল। তাঁরা চান নতুন প্রাণ ফিরে পাক উত্তরের নিজস্ব ঐতিহ্য। হিমুল থাকাকালীন তো আমাদের খুবই সুবিধা হতো, এখানে আমরা নিয়মিত দুধ দিয়ে দিতে পারতাম, ডেলিভারির সমস্যাটা ছিল না। এখন মানুষের বাড়িতে দৌড়ে দৌড়ে গিয়ে দিতে লাগে, আমরা ঠিক মতো পারিশ্রমিক পয়সাটা পাই না। তো হিমুলটা বন্ধ হয়ে যেতে আমাদের মতন যে যারা গাই পালক আছে এরিয়াতে, আমাদের শিলিগুড়িতে, তাদের খুবই কষ্ট। পুনরুদ্ধারের জন্যই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে হিমুলটা যেন পুনরুদ্ধার হয়, যাতে আমাদের মতন গরু পালকের সবাই যাতে একটা সুষ্ঠু একটা প্রতিষ্ঠানের মধ্যে দুধ দিয়ে নিজের জীবন জীবিকাটা ঠিক রাখতে পারে। সালটা 1975।
পাহাড় আর তরাইয়ের হাজার হাজার দুধ ব্যবসায়ীর মুখে হাসি ফুটিয়ে শিলিগুড়ির মাটিগাড়ায় পথ চলা শুরু করেছিল হিমুল দুগ্ধ প্রকল্প। পাহাড়ের প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন আসত লিটার লিটার খাঁটি দুধ। উত্তরবঙ্গের মানুষের সকাল শুরু হতো হিমুলের প্যাকেটে। ধীরে ধীরে উত্তরের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছিল হিমুল। হিমুল স্বপ্ন দেখেছিল আমূল হয়ে ওঠার, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ পায়নি। বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে হিমুল। 2011-তে তৃণমূল ক্ষমতায় এলেও হাল ফেরেনি। ধীরে ধীরে কমতে থাকে উৎপাদন। 2016-য় শেষ হয় হিমুলের পথ চলা। 2016-তে হিমুল যায় মাদার ডেয়ারির হাতে, তারপরও হাল ফেরেনি। দিন দিন কমছে উৎপাদন। এবার রাজ্যে পালাবদল, নতুন সরকারের হাত ধরে নয়া লোক নিয়ে আসছে রাজ্যে। হাওড়ার সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের কারখানা। এবার কি তবে ফিরবে হিমুলও? আশায় উত্তরের দুধ ব্যবসায়ীরা। सिलीगुड़ी माटीगढ़ा में एक हिमुल था जो 2016 में किसी कारणवश बंद हो गया। तो हम लोग भी इस नया सरकार से ये गुजारिश करते हैं, निवेदन करते हैं कि ये हिमुल को किसी तरह खोला जाए, जिससे हम लोग का जितना सारा दूध व्यवसायी है जो दूध पे डिपेंड करते हैं, जैसे पहाड़ से समतल से बहुत सारा दूध आता था पहले, वो अभी मतलब बंद हो चुका है। ये होने से ये होगा कि हम लोग बहुत मतलब जितना दूध व्यवसायी है उन लोगों के लिए बहुत अच्छा होगा। হাওড়া সাঁকরাইলে আমুল আশায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে উত্তরের গোপালকেরা। নতুন সরকারের আমলে হিমুল কি পুনরুজ্জীবন ফিরে পাবে, এই প্রশ্নই কিন্তু এখন উঠছে। আর নতুন সরকারকে ঘিরে উত্তরের গোপালকরা কিন্তু সেই স্বপ্নই বুনছে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।